আদৌ সমাধান হবে কিনা, আদৌ শান্তি চুক্তি হবে কিনা, আদৌ যুদ্ধবিরতিতে যাবে কিনা, এই জিনিসটা বড় একটা প্রশ্ন রয়ে গেছে এখানে। পুতিন যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছিল সেখান থেকে রাশিয়াকে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে। নেটোর বিকল্প কি হতে পারে তার নিরাপত্তার জন্য, এখন এই জায়গায় টার্মটা এসছে নিরাপত্তা। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক প্রবীর বড়ুয়া চৌধুরী। প্রবীর দা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ কাজল ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের বিশ্ব সংযোগের অনুষ্ঠানে আপনারা অনেক কয়েক কমেন্টস করেন। আমাদের হাতে সময় অল্প বলে সব কমেন্টস পড়তে পারি না, এই জন্য আমরা আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার হাতে কিছু কমেন্টস আছে, সেগুলো আমি পড়ছি। পশ্চিমবঙ্গের এক বন্ধু লিখেছেন, কৃষ্ণচন্দ্র ঘোষ। উনি লিখেছেন, ভারতে কোনো কারখানা বন্ধ হয়নি, ভারতের জিডিপি বেড়েছে। আর আরেকজন যদু পাঞ্জান নামে একজন লিখছেন, উনিও ভারতের। এই হলো ভারতের পাওয়ার, এইসব কিছুই হতো না যদি বাকিদের মতো ভারত চুক্তিতে সই করত। আর প্রভাত ভট্টাচার্য নামে এক বন্ধু লিখেছেন, পশ্চিমবঙ্গ থেকে দেখছি ভারতের সাথে লেগেছে পাগলা ট্রাম্প, মোদি খেলা দেখাবে। আপনাদের আলোচনা ভালো লাগলো। সুপ্রিয় দর্শক, আপনাদের এই মূল্যবান কমেন্টসের জন্য ধন্যবাদ। আমরা আশা করছি ভবিষ্যতে আপনারা আরও বেশি বেশি কমেন্ট করবেন। আমরা যতদূর পারবো আপনাদের কমেন্টগুলো পড়ে শোনানোর চেষ্টা করব। রাশিয়া তো এখন একের পর এক জায়গা দখল করেই যাচ্ছে, পক্ষান্তরে ইউক্রেনও পাল্টা হামলা চালাচ্ছে। এই যে টোটাল বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে? এটা কি আসলে যুদ্ধবিরতি হবে? ট্রাম্পের যে একটা মিশন শান্তি, সে নোবেল পাবে, যুদ্ধটা থামিয়ে, ইতিপূর্বে কম্বোডিয়ার সাথে পার্শ্ববর্তী দেশের এবং ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর সে দাবিদার, এবং সে নিজেকে শান্তির দূত হিসাবে নিজেকে প্রকাশ করে। সব মিলিয়ে আসলে এই যুদ্ধটা আসলে কোন দিকে যাচ্ছে আমাদের দর্শকদের যদি আপনি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ কাজল ভাই। আসলে বর্তমান বিশ্বে যতগুলো ঘটনা এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্বে, যেমন আপনার আন্তর্জাতিক যে ঘটনাগুলো ঘটছে, তার মধ্যে অবশ্যই এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বা রাশিয়ার আগ্রাসন আমরা যেভাবে বলি না কেন, আসলে আমাদের সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। কারণ এই যুদ্ধটাকে কেন্দ্র করে বিশ্বের বর্তমানে অনেক কিছুই বলতে যায়, অনেক প্রক্রিয়া থেমে আছে, অনেক কিছু বিশ্ব বাণিজ্য, এই মুক্ত বাণিজ্যের এই সময় অনেক কিছুই থমকে আছে। আসলে আমরা বিশ্ববাসী এবং যারা আমরা গণমাধ্যম কর্মী, তারা অনেক বেশি আশায় ছিলাম যে একটা কিছু হতে যাচ্ছে, একটা কিছু হবে সামনে। এই ধরনের আমরা 48 ঘন্টার মধ্যে ট্রাম্প পুতিনের বৈঠকের 48 ঘন্টার মধ্যে যখন আমরা দেখলাম যে খুব দ্রুত ইউরোপিয়ান লিডারদেরকে নিয়ে ট্রাম্প বসলেন, জেলেনস্কি সহ, এবং সেই মিটিং থেকে আবার পুতিনকে উনি ফোন করলেন, প্রায় 40 মিনিট একটি কনভারসেশন ছিল। সেই কনভারসেশন থেকে আমাদের একটা আশা ছিল যে এখানে একটা কিছু ধরনের ডেভেলপমেন্ট আসবে। কিন্তু যেটা আসলে দেখতে পেলাম যে ডেভেলপমেন্ট তো আসছে না, একটা কিছু নাটকীয়তা আছে, কিছু নাটকীয় বাক্য বিনিময় হচ্ছে। আমাকে নাটকীয় বাক্য বিনিময়ের মাঝখানে আবার দেখা যাচ্ছে তারা অনেক সময় হামলাটা থেমে নেই। এবং আমরা রিসেন্টলি দেখতে পেলাম যে রাশিয়াও আগ্রাসন চালাচ্ছেন, এবং ইউক্রেন গতকাল একটি আবার তার একটা বড় ধরনের আগ্রাসনে যাওয়ার একটা ঘোষণা দিয়েছে। আবার এর মাঝখানে আরো একটি মজার ডেভেলপমেন্ট হলো যে আলোচনার এই ফাঁকে ফাঁকে অস্ত্রের একটা বাণিজ্য এবং অস্ত্রের অনুমোদন দেয়া, এই ধরনের চলছে। মানে আমরা একসাথে দেখছি আলোচনা চলছে, যুদ্ধবিরতি হবে কি হবে না, বা যুদ্ধ থামবে কি থামবে না, অস্ত্রের যে একটা ব্যবসা সেটাও চলছে। মানে এখানে আসলে কোনো কিছুই থেমে নেই। মাঝে মধ্যে আসলে এখন যেখানে মনে হয় যে এমন অস্ত্রের বিনিময় এমন জায়গায় পৌঁছাচ্ছে যে রাশিয়া ইউক্রেনের যে খাদ্য উৎপাদন নিয়ে আমরা জানি, যারা সারা বিশ্বে অনেক কিছু ডিপেন্ড করে, এবং এখানে খাদ্য উৎপাদনের সাথে অস্ত্রের ব্যবসাটাও এক ধরনের একটা পাল্লা দিয়ে যাচ্ছে, কোনটা আসলে কোনটাকে কাভার দিচ্ছে সেটা আসলে। এখন এখানে যে বিষয়টা হচ্ছে আমার কাছে, যেটা এই গত কয়েকদিনের আলাপ আলোচনা, এবং আমাদেরকে 2 সপ্তাহের একটা সময় দেওয়া হয়েছিল, যে ট্রাম্প নিজেই বলছিলেন যে 2 সপ্তাহের একটির মধ্যে আমরা একটা আলোচনার একটা আভাস পাবো। কিন্তু এই 3 জনের ত্রিপাক্ষিক বা দ্বিপাক্ষিক 1 to 1 বা 3 জন মিলে ট্রাম্প সহ মিলে যে আলোচনাটা হওয়ার কথা, সেটা এক ধরনের এখনো পর্যন্ত থেমে আছে। এবং এটার জন্য গতকালকে দেখলাম পুতিনের একজন প্রতিনিধি, উনি বললেন যে আসলে এটার জন্য উনি আসলে ইউরোপিয়ান যেই লিডার তাদেরকে বললেন যে যুদ্ধবাজ, তাদের জন্য আসলে এইটা থেমে আছে, এই কারণে আসলে তাদের অগ্রসরটা হচ্ছে না। এবং এটাও বললেন সাথে যে এই যুদ্ধটা ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন পর্যন্ত আলোচনার জন্য আসলে ইউক্রেন এগিয়ে আসবে না। আমার কাছে মনে হয় আসলে এটা ইউক্রেনকে এক ধরনের চাপে রাখা।
আলোচনার জন্য চাপে রাখা। ইউক্রেনের জেলেনস্কি অবশ্যই ইতিমধ্যে চাপে আছেন। ট্রাম্প তাকে বিভিন্নভাবে ফোর্স ক্রিয়েট করছেন বা অনেকভাবেই অনেক কিছু করার চেষ্টা করছেন। উনি অলরেডি চাপে যান, বাট তাকে এক ধরনের সাহায্য দিয়ে যাচ্ছে ইউরোপিয়ান লিডার্স যারা আছেন তারা। তো এই বিষয়গুলো নিয়ে আসলে একটা জিনিস মধ্যে ঘোরপাকের মধ্যে আছে, আসলে এই জিনিস আসলে আদৌ সমাধান হবে কিনা, আদৌ শান্তি চুক্তি হবে কিনা, আদৌ যুদ্ধবিরতিতে যাবে কিনা, এই জিনিসটা একটা বড় একটা প্রশ্ন রয়ে গেছে এখানে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সে জড়িত হবে, তার ফোর্সের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশ থেকে সৈন্য নিয়ে একটা এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন, ল্যান্ড সোয়াপিং প্লাস হচ্ছে নিরাপত্তা ইস্যু। ইউক্রেন আজকে প্রায় 3 বছর পরে এসে এই জিনিসটা বলার চেষ্টা করছে যে আচ্ছা মানে আমাদের ভাবসাব যেটা ওদের বডি ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তা মানে কূটনীতি কথাবার্তা থেকে যেটা বোঝা যাচ্ছে যে তারা আসলে এখন চিন্তা করছে যে নেটোর বিকল্প কি হতে পারে তার নিরাপত্তার জন্য। এখন এই জায়গায় টার্মটা এসছে নিরাপত্তা। এই নিরাপত্তার প্রশ্নটাই আসলে আমার কাছে জাতিসংঘর বা এই ইউএসএ বা রাশিয়া এই তিন এর মধ্যেই এখন এই কে আসলে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করবে, সিকিউরিটিটাকে আপনার এনশিওর করবে, সেই জায়গাটার মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এবং তবে এই কথাটা একটু বলে নেওয়া যায় যে আপাতত আমার কাছে কেন জানে মনে হচ্ছে নেটো থেকে সবাই আসলে দৃষ্টিটা বা যুদ্ধের শেষ করার জন্য একটু সরিয়ে নিতে চাচ্ছে। নেটোকে দেওয়া যে আর হবে না এই জায়গাটা, নেটো থাকলে যে এই সমস্যাটার একটা সমাধান হবে না সেইটার জন্য আসলে এক ধরনের এটা বোঝা যাচ্ছে। আর আপনি ল্যান্ড অকুপাই যে বিষয়গুলো বলছেন, রাশিয়া কিন্তু এই যে আলাস্কায় যেই তার মিটিংটা ছিল পুতিন এবং ট্রাম্পের মিটিংটা, সেই ট্রাম্প এবং পুতিন মিটিং কিন্তু প্রথম এবং আমার যে মোটা দাগে যে কনক্লুশন যেটা বলতে পারে সেটা কিন্তু পুতিন বলে দিয়েছেন যুদ্ধের কারণগুলো নির্ণয় করুন, মানে কোড আনকোড, এবং তার একটা পরিষ্কার কথা যুদ্ধের কারণগুলো নির্ণয় করুন। এই যুদ্ধের কারণের কয়েকটার মধ্যে কিন্তু নেটোর পরে কিন্তু তার যে ল্যান্ডের কিছু সে কিন্তু তার অকিউপাই করা কোনো জায়গা সে ছাড়বে না, এক ধরনের এটাকে মনস্থির বলে দেওয়া যায়। এবং আমি একটা জিনিস ওই মিটিংয়ের একটা ধারাবাহিক একটা ফলো আপ যে রিপোর্ট থেকে যেটা দেখলাম ইন্টারন্যাশনাল মিডিয়াতে যেলাম এবং প্রতি ইন্টারন্যাশনাল মিডিয়া স্বীকার করে নিয়েছে ওই মিটিংটাতে আসলে পুতিনের এক ধরনের একটা বোল্ড এবং তার পুরো মিটিং এর আগে, মিটিং এর সময় এবং মিটিং এর পরে তার যে প্রভাব, বডি ল্যাঙ্গুয়েজ, তার যে প্রভাব। এবং সাধারণত ইউএসএ প্রেসিডেন্টের সাথে যখন রাশিয়ার প্রেসিডেন্টের বলা যায় পৃথিবীর শীর্ষ দুইটি দেশের নেতৃবৃন্দের মিটিং হচ্ছে, কিন্তু সেখানেই তার কিন্তু পুতিন কিন্তু নিজেকে এক ধরনের সপাত থেকে ছাড়িয়ে সব আলোচনা থেকে নিজেকে আলাদা করে নিজের একটা পজিশন ওখানে ক্রিয়েট করেছে। মানে এই জিনিসটা পুতিন ওখানে দেখিয়ে দিয়েছে। এই পুরো জিনিসটার মধ্যে পুতিন নিজের দাবি দুটো, একটা হচ্ছে নেটোতে যেতে পারবে না, আর দুই হচ্ছে তার এই যে আপনি ল্যান্ডের যে বিষয়টা, এই দুটো দাবি কিন্তু সে এস্টাবলিশ করেছে। এবং মূলত এই দুটো দাবির উপরেই কিন্তু এখন তার দাবি বলবো না, তার যে প্রস্তাবনা, এই দুটোর উপরে কিন্তু পুরো আলোচনাটা এখন ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে, এটার ভবিষ্যৎ কি, এটা আসলে আদৌ সাকসেসফুল হবে কিনা শান্তি প্রক্রিয়া, এটা এখন ওখানে গিয়ে থমকে গেছে। আচ্ছা দাদা, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে চীন রাশিয়ার অভিন্ন বার্তা, ন্যাটোর একটা বিকল্প হিসাবে এখানে ট্রাম্প ফ্যাক্টর কাজ করতেছে, গ্লোবাল সাউথের যে একটা সিংহ কণ্ঠস্বর বলা হচ্ছে, এখানে আপনার ভারতের হাতি এবং চীনের ড্রাগন একসাথে চলা শুরু করলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাঙালি ভাষায় যেটাকে বলে খবর আছে। তো এই এসসিও সম্মেলনকে নিয়ে আপনি কথা বলেন, তারপরে আমি বিদায় নিব দর্শকের কাছ থেকে। এখানে আসলে আপনি যেই নতুন যে বা নেটোর বিকল্প হিসেবে যে প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য চীনের এবং এখানে আসলে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে এই সম্পর্কে যখন আমরা জানতাম সাম্প্রতিক সময় গত 2-3 বছর আগেও কিন্তু ভারত এবং চীনের সম্পর্ক যে খুব একটা ভালো ছিল সেটাও না, এবং তাদের বর্ডার একটা নিয়ে 2020 সালে গালওয়ান খুব। কিন্তু মজার বিষয় হচ্ছে আজকে চীন এবং ভারত এইকে এক জায়গায় নিয়ে আসার পিছনে দুটো জিনিস কাজ করেছে। একটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার ট্রাম্পের এই ট্যারিফ যেটা মানে এটা ভূমিধসের মতো যে ট্যারিফ সেই ল্যান্ডের সেই ট্যারিফ। আর হচ্ছে মজা তেল, রাশিয়ার তেলটা আসলে কিভাবে ডিল হবে, রাশিয়ার তেলটা কিভাবে বিক্রি হবে, রাশিয়ার তেলটা কি হবে, কারণ রাশিয়ার তেলের উপর একটা নিষেধাজ্ঞা আছে, রাশিয়ার তেল কেনা যাবে না। এবং রাশিয়া সাম্প্রতিক সময় রাশিয়ার কিছু তেল কেনার কারণে ভারতের সাথে ইউএস এর একটা দূরত্ব তৈরি হয়েছে এবং সেটা ডিলিংস করতে নেই। এবং এই ডিলিংসের মাঝখানে চীনের একটা ভূমিকা আছে এই তেলের বিনিময় বা তেল বিক্রি পেছনে। সেই সব কিছু মিলে শুল্ক, তেল সব কিছু মিলে ভারত এবং চীনকে একটা জায়গায় নিয়ে এসছে। এবং এখানে দুটো হচ্ছে খুব ভালো সম্পর্ক ছিল। মানে আমরা জানি ট্রাম্পের বিজয়ের পর ধরে নেওয়া হয়েছিল মোদির সাথে তার একটা লং টার্ম একটা এস্টাবলিশমেন্ট যাবে, টার্মসের দিকে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে বলে ইউটার্ন বলা যায়, এই ধরনের সম্পর্ক ইউটার্ন হয়ে গেছে। এই বিষয়গুলো সব কিছু আসলে নির্ভর করছিল তাদের দুজনের, ট্রাম্প এবং
মোদির একটা রিলেশন, তার এর আগের ক্ষমতা যখন ছিলেন ভারত সফরে ছিলেন, এবং আরো আজকে গতকালকে রাতের সবচেয়ে লাস্ট আপডেট যেটা যে ভারত সফর বাতিল করে কোয়াডের যেটা কথা ছিল, এই ধরনের বোঝাই যাচ্ছে নতুন একটা পোলারাইজেশন হচ্ছে, নতুন একটা বলয় তৈরি হচ্ছে, এবং এই বলয়টা খুব অবাক করা বিষয় যে এই ঠিক একই সময় কিন্তু পুতিন ট্রাম্প এবং এই চীনের প্রেসিডেন্ট সবাই মিলে একটা বৈঠকের এই বিষয়গুলো আসলে খুব খুব দ্রুত ঘটছে, এবং এটা আসলে গত 3-4 বছরের মধ্যে এটা হওয়ার আসলে খুব একটা সুযোগ ছিল না। আমার কাছে মনে হচ্ছে গত জানুয়ারির পর থেকে বা এই গত ফেব্রুয়ারি মার্চের পর থেকে খুব দ্রুত এদিকে টার্ন নিচ্ছে। এখন বিষয় হচ্ছে আপনি ন্যাটোর বিরুদ্ধে এই বিকল্পটা কেন চাইছে রাশিয়া? প্রথমত হচ্ছে রাশিয়ার নিজের একটি বিশেষ করে পুতিন অনেকদিন যাবতই রাশিয়াকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে রাশিয়াকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই পর্যায়ে নিতে গেলে অবশ্যই একটি এখানে বিষয় হচ্ছে তার সামরিক প্রতিরক্ষা, সামরিক যে বিষয়টা তার আছে সেই বিষয়টাকে সে নিজেকে কতটা সক্ষম হিসাবে স্টাবলিশ করতে পারে, এবং সেটা তার একা সম্ভব নয়, তার একটা জোট দরকার। এই কারণ ইউএস এর যে তৈরি করা ন্যাটোর সাথে তার পাল্লা দিতে হলে ঠিক বিকল্প একটি জোট একটা দরকার, এবং তার জন্য আমি সৌভাগ্য বলবো, তার জন্য প্লাস পয়েন্ট এই মুহূর্তে সে ভারতকে, যে ভারতের সাথে ইউএস এর একটি ভালো সম্পর্ক ছিল কিছুদিন আগেও, সেই ভারতকে, যদিও ভারত রাশিয়া অনেক পুরনো সম্পর্ক, কিন্তু তারপরও এটা অন্যভাবে পেয়ে গেছে, এবং এই মুহূর্তে তার চীনের সাথে তার এই যে বলয়টা, এই সম্পর্কটা সবকিছু মিলে একটা পুতিনের জন্য একটা পজিটিভ সাইড হয়ে গেছে। এবং আরেকটা বিষয় আপনি কিছু আমাদের আগের আলোচনা যেটা ছিল যে ইউক্রেনের থেকে নিজের যে ভূখণ্ডগুলোকে ঠিক করে রাখা এবং নিজের ইউরোপীয় অঞ্চলের শক্তি বৃদ্ধি করা, তার সামগ্রিক যে চিন্তা, সামগ্রিক যে আলোচনা, তার এই যে জোটটাকে সামরিকভাবে সাংঘাই জোটটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। আরেকটা বিষয় এখানে একটু বলে রাখা ভালো যে এই খাদ্যের যে কথাটা বলেছেন, শুধু অস্ত্রের ব্যবসা এইখানা, এতে খাদ্যের যেই ব্যবসা আছে, বা রাশিয়া তো বিশাল একটি খাদ্যের যে ইয়েটা, মানে তার ওই অঞ্চল ভিত্তিক সব জায়গাতে তার একটা মানে ইয়েছে, এবং ইউক্রেনকে সে কখনোই চাইবে না যে ইউক্রেন যেন সেই রাজত্বটা আসলে তার থেকে নিয়ে ফেলে। এই জন্য তার এই বলয়টা, এই জোটটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে আমি কাছে মনে করছি এটা হয়তো খুব হয়তো 1 বছর 2 বছরের মধ্যে হবে না, কিন্তু খুব যেহেতু যদি ভারত এবং চীনের মধ্যে আবার সম্পর্ক খারাপ হয়ে না যায়, তবে খুব দ্রুত ডেভেলপমেন্টের দিকে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে ভারত এবং চীন অনেকগুলো চুক্তি অলরেডি করে ফেলছে। এই গতকালই আপনার দুই দেশে অবাধে যাতায়াত করতে পারবে, ভিসা প্রসেসিং সহজ করে দিয়েছে, বিমান যাতায়াত করতে পারবে, আপনার বর্ডার থেকেও পণ্য আদান প্রদান করা যাবে। মানে প্রাথমিক পর্যায়ে যা যা করা দরকার দুই দেশ কিন্তু চুক্তি করে নিচ্ছে। তো আমরা হয়তোবা অদূর ভবিষ্যতে, দ্রুত না হলে, ন্যাটোর একটা বিকল্প, যেহেতু রাশিয়া একটা কোয়ালিশনের মধ্যে যেতে চাচ্ছে, রাশিয়ার সাথে চীনেরও সম্পর্ক ভালো, রাশিয়ার সাথে ইন্ডিভিজুয়ালি ভারতের সম্পর্কও ভালো, কিন্তু রাশিয়া চাচ্ছে এই দুইটা দেশ, চীন এবং ভারত একত্রিত হয়ে 3টা দেশ ট্রায়ও হয়ে একটা ন্যাটোর বিকল্প, এছাড়া তো আরও দেশগুলো থাকবে। তো আমরা সুপ্রিয় দর্শক, আমরা সেই দিকে চোখ রাখবো, আসলে কোন দিকে যায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা, প্লাস হচ্ছে এই সম্মেলনে যে ন্যাটোর বিকল্পের কথা ভাবা হচ্ছে সেটা কোন দিকে মন নেয়। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সে বিষয়ে আলাপ আলোচনা করব। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।